কিভাবে পর্তুগালের ভিসা অ্যাপ্লাই করবেন। দুইজন ইমিগ্রেন্ট দেখতে পাচ্ছেন আমার পাশে, অনেকে পর্তুগালে আসতে চান। আপনাদের ভিসা ক্যাটাগরিটা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওমর। আমার ইউরোপের পর্তুগালের আজকে একটি ফার্স্ট ভিডিও আপনাদেরকে আমি আমার পেজে বলেছিলাম যে ইনফরমেশন ভিডিও শেয়ার করব, সেটা আজকে আমি শেয়ার করব। দুইজন ইমিগ্রেন্ট দেখতে পাচ্ছেন আমার পাশে, দুইজন নতুন ইমিগ্রেন্ট আসছে। তো এই দুইজন ইমিগ্রেন্টকে দিয়ে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, কিভাবে পর্তুগালের ভিসা অ্যাপ্লাই করবেন আর কতদিন সময় লাগতে পারে সেই সকল ইনফরমেশন, এবং পর্তুগালের ভিসা যেই দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপর হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসা পর্যন্ত যেই সকল বিড়ম্বনা এবং ত্যাগ স্বীকার করে ওনারা দুজন এসেছে সেগুলো আজকে আমাদের ভিডিওতে শেয়ার করবে। তো আমি শুরুতে দুজনের পরিচয়পত্রটা সেরে নিব। শুরুতে ভাইয়ের কাছ থেকে যাব। আমার নাম সজীব দে, সবাইকে আদাব এবং নমস্কার। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে ফেনী জেলা, ফেনী সদর। আচ্ছা, আর ভাইয়ের কোথায়? আমার নাম আরাফাত, আমি বাংলাদেশি, ফেনী জেলার। আমরা দুইজনই একই এলাকার। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের কাছ থেকে আমার সেকেন্ড কোশ্চেন জানার ছিল, আপনাদের কি পর্তুগালে কোনো রিলেটিভ আছে কি না? হ্যাঁ, আমারও পর্তুগালে ভাই আছে, আজকে প্রায় 5 বছর ধরে। আচ্ছা, সে পর্তুতে থাকে এবং এয়ারপোর্টে জব করে। আচ্ছা, আর আপনার? আমারও বড় ভাই আছে, বাড়ির পাশে এক বড় ভাই, আমি ওনার দিয়ে অ্যাপ্লাই করাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি আমি, আসলে এখানে ইনফরমেশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে পর্তুগালে আসতে চান, ইউরোপে আসতে চান। তো আমি চাচ্ছি যে এখন থেকে আমার পেজে বিভিন্ন রকম ইনফরমেশনগুলো আমি এখানে শেয়ার করব আপনাদের সুবিধার্থে। তো থার্ড কোশ্চেনটা বলবো, আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে অথবা নিজে নিজে অ্যাপ্লাই করেছেন কিনা পর্তুগাল ভিসাটা? অ্যাকচুয়ালি ইউরোপ আসাটা তো অনেক টাফ, আর সব এজেন্সি বিলিভ করাটাও অনেক টাফ হয়ে যায়। আমার বাড়ির পাশে এক বড় ভাই ছিল, উনি অনেক লং টাইম ধরে পর্তুগালে আসছে, সিটিজেনশিপও পেয়ে গেছে। তো আমি ওনারে দিয়ে অ্যাপ্লাই করার ব্যাপারটা, উনি আমার সব প্রসেসিংগুলো উনি বলে এবং কি ইনস্ট্রাকশন দিয়ে দেয়, আমি বাংলাদেশে ওইভাবে সব কিছু রেডি করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যতটুকু জেনেছি আপনি কিন্তু আগে স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করেছিলেন, তো স্টুডেন্ট ভিসার বিষয়টা যদি একটু শেয়ার করতেন। স্টুডেন্ট ভিসায় আসাটা হচ্ছে যে আসলে লাকের ব্যাপার। ইউরোপ আসাটা অ্যাকচুয়ালি লাকের ব্যাপার। আমি স্টুডেন্ট ভিসায় ইউনিভার্সিটি চান্স পেয়ে যাই, তারপরে আমাকে কন্ডিশনাল অফার লেটারও দেওয়া হয়। আমি সব কিছু ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী করি। আমার স্পন্সরের ইনকাম সোর্সটা কম ছিল, এই জন্য ওরা আমার রিজেক্ট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে যে পরে পর্তুগালে ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে বাধ্য হই। আচ্ছা, আপনাদের ভিসা ক্যাটাগরিটা কি? আমাদের ভিসা ক্যাটাগরিটা ছিল D1 ক্যাটাগরির ভিসা। এটা ইউজুয়ালি নর্মাল এগ্রিকালচার বা অন্য ক্যাটাগরি না, D1 ক্যাটাগরি ওয়ার্ক পারমিটের জন্য বেস্ট হয়। D1 ক্যাটাগরির কি সুবিধা অসুবিধা আপনি জানেন? D1 ক্যাটাগরির ভিসাগুলো রিজেক্ট কম হয়, কারণ হচ্ছে যে D1 ক্যাটাগরির যে এই ভিসাটা আছে, এটি সাধারণত পর্তুগালের গভর্নমেন্ট থেকে সার্ভে করে ওরা, দেন হচ্ছে যে ভিসার এটা দেয়। এই জন্য হচ্ছে যে D1 ক্যাটাগরি ভিসাটা রিজেকশন কম। D1 ক্যাটাগরিতে যতটুকু জানছি, মানে এখানে রেসিডেন্স কার্ড পাইতে খুব কম সময় লাগে। আচ্ছা, আমি দর্শকদেরকে একটা কথা বলে রাখি ওনাদের কথার প্রসঙ্গে। D1 ক্যাটাগরি ভিসা হচ্ছে এক ধরনের ইমিগ্রেন্ট ভিসার মতো, যেটা হচ্ছে আপনি স্টাম্পিংয়ের আগে আপনাকে আইমা থেকে, আগে ছিল সেফ, এখন হচ্ছে আইমা থেকে আপনাকে একটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিবে, ওই ডেট অনুসারেই হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেটটা পড়বে। তো দ্যাটস ওয়াই এখন TRC কার্ড করা এই ভিসা দিয়ে একদম ইজি। এই ক্যাটাগরিতে আরেকটা ভিসা আছে, এটা হচ্ছে ইনভেস্টর ভিসাতে আপনার প্রায় 2 বছর সময় লাগে এই কার্ডটা অ্যাপ্লাই করতে। আর এই ভিসার সুবিধা হচ্ছে যে আপনি আসার পরে 3 থেকে 4 মাসের মধ্যেই আপনি এই কার্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, ভাইদের কাছে আরেকটা কোশ্চেন, BFS-এ ফাইল সাবমিট করার কত দিনের মধ্যে আপনাদের অ্যাপ্রুভালটা আসছিল? BFS-এ ফাইল সাবমিট করার ওদের একটা টাইম লিমিট থাকে, যে 14 দিন থেকে 45 দিনের লিমিট থাকে। আমরা তার মধ্যে 40 দিনের মাথায় আমরা হচ্ছে যে মেলটা পাওয়া যায়, অ্যাপ্রুভাল মেলটা। এরপরে হচ্ছে যে স্টাম্পিংয়ের জন্য ইন্ডিয়া আসা লাগে আর কি, ভিসা স্টাম্পিংয়ের জন্য। এটা কি জমা দিয়ে চলে আসছেন না ওখানে পাসপোর্ট সহ জমা রাখে? না, এটা আমরা ফাইল জমা দিয়ে চলে আসছি। আমরা ওইখানে যাওয়ার পর 5 দিন ছিলাম, এই অ্যাপ্লাই ডেট পাওয়ার পরে, এই অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা যাই, জমা দিই, দেন একদিন থেকে পরে চলে আসি। এরপরে 40 দিনের মাথায় মেলটা আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের কাছে আরেকটা কোশ্চেন হচ্ছে, দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে আপনার কতদিন সময় লেগেছিল? আসলে ইউরোপ আসাটা তো সবারই ড্রিম থাকে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকটা হ্যাসেল হয়। অনেক সময় দেখা যায় কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা টাফ হয়ে যায়, অনেক সময় ইন্ডিয়ান ভিসাটা পাওয়া টাফ হয়ে যায়। এখন বাংলাদেশের যে অবস্থা, ইন্ডিয়ান ভিসাটা পাওয়া একশো টাফ। তো আমার মতে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার আগেই যেহেতু আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যায় বা
কাগজপত্র রেডি হয়ে যায় তখন আপনাকে ইন্ডিয়ার ভিসাটা করে রাখা দরকার। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে যাতে আপনি সাথে সাথে আসতে পারেন। আমাদের একটু টাইম লেগেছিল, এটার জন্য একটু টাইম লাগে, আপনাকে ধৈর্য ধরতে হবে, এতটুকুই বলতে পারি। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আর কিছু বলার নেই। কতদিন সময় লেগেছিল সেটা? 3 থেকে 4 মাসের মতো আমাদের অ্যাপয়েন্টমেন্ট, শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা। আর ফুল প্রসেসিংটা কতদিন? ফুল প্রসেসিংটা 6 থেকে 7 মাসের মতো লাগে। আচ্ছা, তাহলে অনেক লেন্দি প্রসেস। তার মানে হচ্ছে ইউরোপে যারা আসতে চাচ্ছেন অবশ্যই ধৈর্যের প্রয়োজন, আর হ্যাঁ, ধৈর্য ধরতে হবে অবশ্যই। আর হচ্ছে আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হয়। আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আরেকটা কোশ্চেন, ইন্ডিয়া ভিসা এবং যে সকল ডকুমেন্ট তৈরি করতে এবং ইন্ডিয়াতে ইমিগ্রেশন কমপ্লিট করতে আপনারা কি কোনো ধরনের বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? আমি যতটুকু জানি যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যায় দিল্লি ইমিগ্রেশনটা একটু কঠিন, আমি এতটুকু জানি। দিল্লি ইমিগ্রেশনে হচ্ছে যে আপনাকে অনেক ধরনের কোশ্চেনের সম্মুখীন করতে হয়, তারপর হচ্ছে মেডিকেল ভিসা গেলে অনেকে, তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা, তারপর ডাবল এন্ট্রি। এখন আপনারা কোনো বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন কিনা, যদি আপনাদের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স ছিল সেটা যদি শেয়ার করতেন। হ্যাঁ, আমি হচ্ছে যে আমার তো ট্যুরিস্ট ভিসা ছিল 6 মাসের। আমি পাই আমার লাস্ট মান্থে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই, তো আমি ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়া গেছি। তখন ইমিগ্রেশনে হচ্ছে যে আমাকে একটু আটকায়। দেন হচ্ছে যে আমার একটা হোটেল বুকিংয়ের ডকুমেন্টস ছিল না। এটা হচ্ছে আমার মানে বুকিং ছিল না? বুকিং ছিল, বাট আমার কাছে ওইটা পেপারসটা আমার কাছে ছিল না, প্রুফ ছিল না। হ্যাঁ, এই কারণে এই জিনিসটা আমার ল্যাকিং ছিল। এই জন্য এখানে হচ্ছে যে ইমিগ্রেশনের দাঁড়াইলে নিজের কনফিডেন্স নিয়ে দাঁড়াইতে হবে 100%, এবং তাদেরকে 100% প্রুভ করতে হবে যে তাদের কাছে আমি সত্যিকারের ট্যুরিস্ট। আমি একটু বলতে চাই হচ্ছে যে যেহেতু আমরা ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতে যাচ্ছি, সেহেতু আমাদেরকে কী কী পেপারসগুলো রেডি রাখতে হয়। প্রথম হচ্ছে আপনার ফ্লাইটের রিটার্ন টিকিটটা প্রথমত রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার হোটেল বুকিং। এরপরে আছে যে আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে পেপারস। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান তখন আপনার ওদেরকে ট্রাভেলার প্রুফ করতে হবে যে আপনি ট্রাভেল করতে আসছেন। হ্যাঁ, ঘুরেন, কোন কোন প্লেসে যাবেন ওই প্লেসগুলোর নাম বলতে হবে। বা মেডিকেল ভিসায় যাওয়াটা আমি ফুললি ইগনোর করবো, কারণ হচ্ছে মেডিকেল ভিসায় যাওয়ার জন্য ওরা মেডিকেল ভিসাগুলো হয় হচ্ছে চেন্নাই, কলকাতা, তো ওরা হচ্ছে সাধারণত দিল্লিতে যাইতে দেয় না। আর মেনলি হচ্ছে যারা সাবমিট করতে যায় ম্যাক্সিমামই দিল্লিতে যায়। তো আমি তাই মেডিকেল ভিসাটা করবো। ডাবল এন্ট্রিটা বেস্ট হয়, আর ট্যুরিস্ট করলেও সমস্যা নাই যদি আপনি ট্যুরিস্ট ভিসায় প্রুভ করতে পারেন যে আমি যাব। এটা আর কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশনে এখন বাংলাদেশেরকে অনেক হয়রানি করে। এই যে হচ্ছে কনফিডেন্স থাকা লাগবে, এতটুকু। আচ্ছা, তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি, আপনারা যারা দিল্লিতে যাবেন অবশ্যই এম্বাসি ফেস করতে যাবেন। যাদের ট্যুরিস্ট ভিসা অবশ্যই ট্যুরিস্ট ইনফরমেশনগুলো নিয়ে যাবেন। যেমন আপনাকে হয়তো কোশ্চেন করতে পারে আপনারা ট্যুরিস্টে কোথায় যাবেন, আপনি যেমন বেসিক নলেজগুলো রাখতে হবে, বেসিক ধারণা। দিল্লিতে যেমন নিজামুদ্দিন আউলিয়া আছে, তারপর আশেপাশে আগ্রা আছে, তাজমহল আছে, ইন্ডিয়া গেট আছে, তারপরে লালকেল্লা আছে। এগুলো একটা আইডিয়া রেখে যাবেন যে আপনি ঘুরতে যাচ্ছেন, বেসিক নলেজ এটা। আর হচ্ছে যদি মেডিকেল ভিসায় যান অবশ্যই মেডিকেলের সকল ইনফরমেশন নিয়ে যেতে হবে। আর হচ্ছে ডাবল এন্ট্রি গেলে আপনি কোন দেশের জন্য যাচ্ছেন এখানে ভিসার মধ্যেই প্রুফ থাকে, ভিসার মধ্যেই লেখা থাকে, সেক্ষেত্রে আপনার বেশি একটা বিড়ম্বনা হয় না, এইটুকু আমি জানি। ঠিক আছে, ভিসা স্টাম্পিং হওয়ার পর বাংলাদেশে এসে করণীয় কী কী? অ্যাকচুয়ালি ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর সর্বপ্রথম হচ্ছে আপনাকে 3 দিনের একটা ট্রেনিং করতে হয়। এরপরে বিএমইটি কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। দেন হচ্ছে যে আপনার ম্যান পাওয়ার। এরপরে হচ্ছে যে ফ্লাইট বুকিং, আর যখন ফ্লাইটের জন্য ওয়েট করতে হয়। এর সাথে বেটার একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে গেলে বাংলাদেশ থেকে জব পাইতে এখানে এটা সুবিধা হয়। দেশে জব করতে একটা পুলিশ ক্লিয়ারেন্স রাখলে তখন হচ্ছে আপনার ওই যে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেটটা সাথে থাকা অনেক ইম্পর্টেন্ট, এগুলো আর কি। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো করে রাখা ভালো। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন, বাংলাদেশ থেকে ফ্লাইটের পর পর্তুগালে গিয়ে ইমিগ্রেশনে কোনো বিড়ম্বনা অথবা প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিনা, দুজনের এক্সপিরিয়েন্স থেকে আগে আরাফাত ভাই বলেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আমরা তো আসছি ওয়ার্ক পারমিট ভিসায়, যেহেতু আমাদের ওয়ার্ক পারমিট ভিসার লিমিটেশনটা খুব কমই থাকে, সম্ভবত 4 মাস 5 মাস ম্যাক্স 4 মাস থাকে, আর 3 মাস 4 মাস এরকমই থাকে। দেন হচ্ছে অনেক সময় দেখা যায় যে টিকিট বা আমরা নিজেদের শপিং দেরি হয়ে যায়, 4 মাসের 2 মাস ওভার হয়ে যায় বা 3 মাসে চলে যায়, তখন হচ্ছে যে একটু হ্যাসেল ফেস করতে হয়। তো আমার সাজেশন থাকবে যারা ভিসা পাবে তারা প্রথম মাসে আসার, আর হচ্ছে যে এখানে কনফিডেন্স থাকতে হবে আপনার। যখন হচ্ছে যে অনেক এটা ফেস ভ্যালু ম্যাটার করে, অনেক সময় আপনার কনফিডেন্স দেখে ওরা আপনাকে জিজ্ঞেস করবে না
আর হচ্ছে যে ইংলিশটা প্রপারলি জানা লাগে। পর্তুগিজ পারেন না পারেন এটা পরের কথা, ইমিগ্রেশন ইংলিশটা আপনাকে রিপ্লাই করতে হবে। ইংলিশটা যে কোনো দেশে ইংলিশটা ম্যান্ডেটরি। ইমিগ্রেশনে হচ্ছে আপনাকে ওদের রিপ্লাই করতেই হবে, নাহলে যদি কোনো কোশ্চেন করে রিপ্লাই করতে হবে। আপনি লিগেল, তাও হচ্ছে যে আপনার ওদের কোশ্চেন আনসার না দিতে পারে, ওদের একটা সন্দেহ জাগে, ওরা আপনাকে আটকে রাখতে পারে, জিজ্ঞেস করতে পারে যে এতদিন পরে কেন আসছো, বা কোম্পানির নাম জানা লাগে। আপনি কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? আমাকে আমার কোম্পানির নাম জিজ্ঞেস করা হয়েছে, স্যালারি, তারপর হচ্ছে যে ওরা কি কি প্রোভাইড করবে, এই ধরনের কিছু কোশ্চেন করা হয়। দেন আমি ইংলিশে সব কিছু বলি, দেন হচ্ছে আমাকে সিল স্ট্যাম্পিং করে দিয়ে দেয়। বি কনফিডেন্ট থাকলে আমার মতে এটা কোনো হ্যাসেল হয় না। যদি যারা রিপ্লাই করতে না পারে তাদের জন্য হ্যাসেল, তাদেরকে অনেকক্ষণ দাঁড়া করে রাখে, এই ওদের ইমিগ্রেশন অফিসারের কাছে নিয়ে যায়, তারপরে ছেড়ে দেয় হয়তো। তারপরে সজীব ভাই কি সেম এটাই, যেমন প্রথমত হচ্ছে ইমিগ্রেশনে দাঁড়াইলে প্রথমত কনফিডেন্ট থাকতে হবে। থাকে ইমিগ্রেশন অফিসার এক একজনের এক এক রকম মোডের উপরে ডিপেন্ড করে, জিজ্ঞাসা করতে পারে, অনেকজনে কিছু জিজ্ঞাসা করবে না। যারা জিজ্ঞেস করে তারা অনেক কিছু পেঁচায়, আর যারা জিজ্ঞেস করে না তারা অনেকে কিছু জিজ্ঞেস করে না, এই ধরনের এটা হয় আর কি। আমাকেও তেমন বেশি কিছু জিজ্ঞেস করে না। প্রথমত বলছে যে তোমার নামটা কি, ইংলিশে প্রথমত আমাকে জিজ্ঞেস করছে কি পারো। ওরা হচ্ছে যে ওদের ভাষা পারলে বেশি খুশি হয়, ওরা আপনাকে বেশি আর আটকাবে না, দুই একটা কথা বলেই হেসে ছেড়ে দিবে। যদিও আমি বলছিলাম হ্যাঁ ইংলিশে দিব। তারপর মোটামুটি আমাকে জিজ্ঞেস করছে কেন আসতেছো, কই যাতেছো, মানে আমি বলছি এবার আমি ওয়ার্ক পারমিট, এবার কোন জায়গায়, কোন কোম্পানি, এগুলো জিজ্ঞেস করছে দুই একটা প্রশ্ন, এরপর হেসে ছেড়ে দিয়েছে। এগুলো ইজি। ঠিক আছে, সবারই কনফিডেন্স থাকতে হবে যদি ইউরোপে আসতে হয়। অবশ্য ধৈর্যের একটা বিষয়, কথা শুনে বুঝতে পেরেছেন। ওনারা এসেছে আজকে 3 দিন, আজকে 4 নাম্বার ডে মেবি, হ্যাঁ 4 নাম্বার ডে। তো এখনও চাকরি বাকরির পিছনে যাচ্ছে না। তো পর্তুগালে আসার পরে শুরুতে কি কি পেপারসগুলো করতে হয় লাস্ট একটু আপনারা বলে দেন, যেটা আপনারা করেছেন এই 2-3 দিনে। পর্তুগাল আসার পরে ফার্স্ট হচ্ছে যে আপনার এই যে সোশ্যাল এই ফিনান্স নাম্বার কালেক্ট করতে হবে। দেন হচ্ছে সোশ্যালের জন্য অ্যাপ্লাই করতে হবে। সোশ্যাল নাম্বারটা আসতে একটু লেট হয়, ফিনান্স নাম্বারটা সাথে সাথে দিয়ে দেয়। সোশ্যাল নাম্বারটা আসতে মেবি 4-5 দিনের মতো সময় লাগে। এই 2টা কার্ড আগে একদিনেই চলে আসতো, এটা কঠিন হচ্ছে। হ্যাঁ, এটা একটু এখন জটিল হয়ে গেছে। এই 2টা নাম্বার আপনার মাস্ট বি লাগবে পর্তুগালে থাকতে। এটা হচ্ছে আপনার লিগেল ওয়ে, মানে আপনি যে লিগেলি ভাবে আসছেন পর্তুগালে, তার একটা প্রমাণ হচ্ছে আপনার ফিনান্স নাম্বারটা কালেক্ট করা আর হচ্ছে সোশ্যালটা করা। দেন হচ্ছে আপনার কার্ডের যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া ফিল আপ করা। তো ওনাদের কার্ডের ফিঙ্গারপ্রিন্ট মেবি সামনের মাসেই, তো আসছে আজকে 4 দিন, তো 1 মাসের মধ্যে ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে। এরপরে 14 দিন থেকে 1 মাসের মধ্যে ওনারা কার্ডটা কালেক্ট করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।